দ্য আউটস্পোকেন ডেইলি, এই ট্যাগলাইন শুধু একটি স্লোগান নয়, এটা নিউ এজের পরিচয়। বাংলাদেশের গণমাধ্যমে নিউ এজ এমন এক নাম যারা গত 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতার সামনে অস্বস্তিকর প্রশ্ন তোলা, জনপ্রিয় মতের বিপরীতে দাঁড়ানো কিংবা রাষ্ট্র ও কর্পোরেট দুই শক্তিকেই সমানভাবে সমালোচনা করার সাহস দেখিয়েছে। কিন্তু এখন সেই নিউ এজের মালিকানায় এসেছে পরিবর্তন। দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ বিনিয়োগ করেছে পত্রিকাটিতে। আর এই খবর ছড়িয়ে পড়তেই নিউজ পাড়া থেকে সামাজিক মাধ্যম সব জায়গাতেই একটি প্রশ্ন, নিউ এজ কি আগের মতোই থাকবে? কথা বলবে তো স্পষ্ট করে, কতটা পরিবর্তন আসবে এডিটোরিয়াল পলিসিতে? নিউ এজের মালিকানায় মেঘনা গ্রুপের এই বিনিয়োগকে ইতিবাচক আবার একই সঙ্গে হুমকি হিসাবে দেখছেন অনেকেই। আমার কথা হয়েছে নিউ এজের সাবেক বর্তমান বেশ কয়েকজন কর্মীর সঙ্গে। এরই মধ্যে পরিবর্তনের আভাস মিলছে বলে জানিয়েছেন তারা। সম্পাদক হিসেবে নুরুল কবিরই থাকছেন, তবে ডেপুটি এডিটর ফরিদ আহমেদ সরে দাঁড়িয়েছেন। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও রদবদলের আলোচনা চলছে। ফরিদ আহমেদ অবশ্য বিষয়টাকে দেখছেন ব্যক্তিগত ব্যাপার হিসেবেই এবং বলেছেন এ নিয়ে নিউজ করার কিছু নেই। তার ভাষ্যে এটা নতুন কিছু নয়, বহুবার এমন পরিবর্তন হয়েছে। ডেপুটি এডিটর ছাড়াও নিউজ এডিটর, ডেপুটি নিউজ এডিটর, চিফ রিপোর্টার পদেও বদলের কথা শোনা যাচ্ছে। আর তার সাথে বিভিন্ন গণমাধ্যম থেকে নতুন অনেকেরই নাম শোনা যাচ্ছে সেই পদগুলোর জন্য। এই পরিবর্তনকে কেউ দেখছেন নতুন সম্ভাবনা হিসেবে, আবার কেউ দেখছেন উদ্বেগের জায়গা থেকে, কারণ নিউ এজের ইতিহাসটাই আলাদা। প্রখ্যাত সাংবাদিক, কূটনীতিবিদ এবং জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাবেক মন্ত্রী এজেড এনায়েতুল্লাহ খান 2003 সালে পত্রিকাটি প্রতিষ্ঠা করেন। সময়ের সঙ্গে এটি নিজেদের একটি স্বাধীন, প্রগতিশীল ও সমালোচনামূলক একটি পত্রিকা হিসাবে পরিচিত করে তোলে। তবে পর্দার আড়ালে সবচেয়ে বড় ভূমিকা ছিল প্রয়াত এনায়েতুল্লাহ খানের ছোট ভাই ব্যবসায়ী ASM শহীদুল্লাহ খান বাদলের। নিউ এজ যখন বিজ্ঞাপন সংকটে, আর্থিক চাপে কিংবা টিকে থাকার লড়াইয়ে ছিল, তখন তিনিই ছিলেন মূল অর্থায়নকারী। তার শেয়ারেরই বড় অংশ কিনে নিয়েছে মেঘনা গ্রুপ। আপনার মতো আমার মনেও প্রশ্ন, পাঠকপ্রিয় এই নিউ এজ কি তাহলে বদলে যাবে? মেঘনা গ্রুপ নিউ এজ সমঝোতার সঙ্গে যুক্ত একজন অবশ্য আমাকে শুনিয়েছেন আশার কথা। পরিচয় গোপন রাখার শর্তে তিনি আমাকে বলেছেন নুরুল কবির এডিটর হিসেবে থাকছেন, এমনকি কোম্পানির চেয়ারম্যান হিসেবেও থাকছেন শহীদুল্লাহ খান বাদলি। তার ভাষ্যে আমার নিজের কানে শোনা থেকে আমি এটুকু নিশ্চিত করতে পারি, মেঘনা থেকে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে, এডিটোরিয়াল পলিসিতে পরিবর্তন আসবে না। তবে এখানে স্বাভাবিকভাবেই নতুন অনেকেই আসবেন, সেক্ষেত্রে কয়েকজনকে সরেও যেতে হতে পারে। অর্থাৎ আপাতত সম্পাদকীয় নীতিতে পরিবর্তন না আসার আশ্বাস থাকলেও নিউজ রুমে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। আর এখানেই শুরু হয়েছে সবচেয়ে বড় বিতর্ক, বাংলাদেশের কর্পোরেট মালিকানার মিডিয়া কি সত্যিই স্বাধীন থাকতে পারে? জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান মনে করেন মেঘনা গ্রুপ নিজেদের মিডিয়াকে দল নিরপেক্ষ রাখতেই আগ্রহী হবে। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সঙ্গে সুসম্পর্কের সুবাদে তাদের আশীর্বাদ পুষ্ট থাকলেও মেঘনা গ্রুপ এখন পরিবর্তনশীল শাসন এবং প্রশাসনের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের উদ্যোগী এবং তারা তাদের মিডিয়াগুলোকে যতদূর সম্ভব দল নিরপেক্ষ রাখার পক্ষপাতী। মারুফ কামাল একসময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সবাই এতটা আশাবাদী নন। কলামিস্ট ও রাজনীতিবিদ AKM রেজাউল করিম তার ফেসবুক পোস্টে বলেছেন, মেঘনা গ্রুপ ইতোপূর্বে 71 টিভি, আগামীর সময় এবং নাগরিক প্রতিদিনের মতো একাধিক মিডিয়া প্রজেক্টে যুক্ত। যখন গুটি কয়েক শিল্পগোষ্ঠীর হাতে বড় বড় সংবাদ মাধ্যমের মালিকানা চলে যায়, তখন তথ্যের বহুমুখিতা বাধাগ্রস্ত হয়। একে মিডিয়া কংগ্লোমারেশন বলা হয়, যা অনেক সময় জনমতকে নির্দিষ্ট গোষ্ঠীর অনুকূলে প্রভাবিত করতে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ বিতর্কের কেন্দ্রবিন্দু এখন শুধু নিউ এজ নয়, বাংলাদেশের মিডিয়ার ভবিষ্যৎ। আবার এই ঘটনাতে রহস্যও খুঁজে পাচ্ছেন কেউ কেউ। কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদের ভাষায়, বাদল ভাই পারিবারিক ঐতিহ্য হিসেবে কষ্ট করে এত বছর শত বাধা সহ্য করে পত্রিকাটি চালালেও এখন অনেকটা ইতিবাচক পরিস্থিতিতে পত্রিকাটির মালিকানা কেন ছেড়ে দিলেন, সেটা বড় রহস্য হয়েই থাকবে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসে, মালিকানা বদলের পরেও কি নিউ এজ তার সেই স্পষ্টভাষী চরিত্র ধরে রাখতে পারবে?